আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছো এন্ড যাদের ফিনান্স আছে তারা সবাই একটু দ্রুত কলেজে ক্লাসে জয়েন হয়ে যাও। আজকে আমরা ফিনান্স নিয়ে আলোচনা করব এবং এই ফিনান্স হচ্ছে আমরা অলরেডি এই ক্লাসটা একটা করেছি, টাইম ভ্যালু অফ মানি মানি এই ক্লাসটা অলরেডি একবার করা হয়েছে। তো আমরা আবার ওই দিন যেই সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলো আমরা আবার পুনরায় রিভাইজ করব এন্ড সাথে আরো নতুন কিছু সূত্র শিখবো। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা ভাইয়া সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং তুমি ঠিকঠাক মতো সবকিছু দেখতে পাচ্ছ কিনা, এটাও আমাকে একটু কমেন্টে জানাই দাও। ঠিক আছে, তোমরা খুব দ্রুত আমাকে ক্লাসে জানাই দিবা যে সবকিছু ঠিক আছে এন্ড তোমরা সবকিছু দেখতে পাচ্ছ। এই জিনিসটা একটু দ্রুত আমাকে জানাই দিলে ইনশাআল্লাহ আমি ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, যেমন হুমায়রা জয়েন হইছো, তারপর আরো যারা আছে একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে একটু কমেন্টে আমাকে বলবা যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা তুমি সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাই দিবা। তুমি কমেন্ট করে জানাই দিলে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দেব। আমরা যে ক্লাসটা করছিলাম ফিনান্সের অলরেডি একটা ক্লাস হয়েছে টাইম ভ্যালু অফ মানির উপরে এন্ড আমরা আজকে সেকেন্ড ক্লাসটা শিখবো। তোমরা সবাই টাইম ভ্যালু অফ মানি সবাই জানো এন্ড সবাই মোটামুটি আগের ক্লাস যারা করছো তারা তো জানোই, যারা আগের ক্লাস করো নাই তাদেরকে আমি বলবো যে তোমরা আগের ক্লাসটা একবার হইলেও একটু দেখে আসবে, মানে এই ক্লাস শেষে, এই ক্লাস চলাকালীন না, এই ক্লাস যখন শেষ হবে, এই ক্লাস শেষ হইলে তোমরা আবার আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসে একটু কষ্ট করে জয়েন হয়ে যাবে, কারণ এই ক্লাসটা আগের ক্লাসের সাথে একটু সম্পর্কযুক্ত। আগের ক্লাস যদি তুমি মিস করো তাহলে এই ক্লাসটা অনেক মানে বুঝবা, বাট খুব ভালো মতো বুঝবা বললে ভুল হবে। ঠিক আছে, তো আগের ক্লাসটা যদি ভালো মতো দেখে আসো তাহলে এই ক্লাসটা তোমার বুঝতে খুব সুবিধা হবে। এই জন্য চেষ্টা করবা এই ক্লাসটা সম্পূর্ণ করবার, করার পরে আবার আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আবার জাস্ট 40 মিনিট 50 মিনিট টাইম ব্যবহার করে তুমি এই ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, ঠিক আছে, সবাই রেডি আছো কিনা আমাকে একটু বলো। তোমরা সবাই রেডি হলে আমি ক্লাসটা শুরু করে দেবো। আজকে আমি বেশি সময় ক্লাস নেব না, আজকে খুব অল্প সময়। আজকে আমরা এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমরা টোটাল 4টা সূত্র শিখেছিলাম, প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, বার্ষিক সুদের হার এবং চক্রবৃদ্ধি হারের সুদের হার। বার্ষিক সুদের হার প্রেজেন্ট ভ্যালুর জন্য দুইটা, ফিউচার ভ্যালুর জন্য দুইটা, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার প্রেজেন্ট ভ্যালু দুইটা, ফিউচার ভ্যালুর জন্য দুইটা। এন্ড আমরা বেসিক কিছু জিনিস শিখেছিলাম। আজকে আমরা শিখবো প্রকৃত সুদের হার। আজকে আমরা শিখবো প্রকৃত সুদের হার, নগদ প্রবাহ, অসম নগদ প্রবাহ। অসম নগদ প্রবাহর হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর জন্য দুইটা সূত্র আছে, ফিউচার ভ্যালুর জন্য দুইটা সূত্র আছে, তাহলে ওইখান থেকে চারটা এন্ড হচ্ছে আমাদের প্রকৃত সুদের হারের জন্য একটা। টোটাল আজকে 5টা সূত্র আমরা শিখবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে। ঠিক আছে, সুতরাং তোমরা যারা আছো একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পর আমাকে একটু কমেন্টে বলো। যেমন আমি অনেককে দেখতে পাচ্ছি 10 জনের মতো জয়েন হয়ে গেছে, 10-12 জনই হবে, এর বেশি হওয়ার কথা না, কারণ ফিনান্স সাবজেক্টটা অনেকেই নেয় না, অনেকে ফিনান্স সাবজেক্টটা ভয় পাও বা ফিনান্স নিয়ে পড়তে চাও না অনেকেই। ঠিক আছে, তো যারাই জয়েন আছো আমি মনে করলাম তোমরা এই কয়জন স্টুডেন্ট, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, তাহলে আমরা কি শিখবো, টাইম ভ্যালু অফ মানি। তো আমরা যদি আগের ক্লাসটা একটু রিভাইজ করার চেষ্টা করি তাহলে আগের ক্লাসে আমরা শিখেছিলাম অর্থের সময় মূল্য কি আর কেন পরিবর্তন হয়। অর্থের সময় মূল্য কি ছিল, সময়ের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয়, অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় সেই পরিবর্তনকে আমরা অর্থের সময় মূল্য বলতাম, তাই না নাদিয়া? এরপর নাহিদা, হ্যাঁ। এরপরে অর্থের সময় মূল্য 3 কারণে সাধারণত পরিবর্তন হয়ে থাকে। অর্থের সময় মূল্য 3 কারণে পরিবর্তন হয়, একটা হচ্ছে সুদের হার, একটা হচ্ছে বিনিয়োগের সুযোগ, আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই 3টা কারণ আমরা এর আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, এই জন্য আগের ক্লাসটা দেখতে হবে। এরপরে অর্থের সময় মূল্যকে দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বর্তমান সময় মূল্য, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। একটা হচ্ছে বর্তমান, যেটা বর্তমান এই সময়কার মূল্য, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচার ভ্যালু। বর্তমান মূল্যকে আমরা সাধারণত পিভি দ্বারা বা প্রেজেন্ট ভ্যালু বলা হয়, ফিউচার ভ্যালুকে এফভি বা ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বলা হয়। আই বা আর দ্বারা বার্ষিক সুদের হার বা ইন্টারেস্ট রেট বোঝায়। এরপরে এন দ্বারা বছরের সংখ্যা বা নাম্বার অফ ইয়ার বোঝায়। এম দ্বারা বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, যেমন অর্ধবর্ষ হলে 2, ত্রৈমাসিক হলে 4, মাসিক হলে 12। ঠিক আছে, এই ক্লাসগুলো আমরা অলরেডি এর আগের ক্লাসে করেছি। এরপরে এ দ্বারা বোঝায় বার্ষিক কিস্তি বা সমান অর্থের পরিমাণ। এই ক্লাসটা আমরা পরবর্তীতে শিখবো, এই জিনিসটা আমরা পরে শিখবো, আজকে না। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইএআর। ইএআর কার্যকর সুদের হার বা প্রকৃত সুদের হার। ইএআর দ্বারা বোঝায় প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার। এই অঙ্কটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, আজকে আমরা ইএআর বা এফেক্টিভ অ্যানুয়াল রেট এই অঙ্কটা আজকে শিখবো। ঠিক আছে, সবাই একটু খাতা কলম কষ্ট করে আজকের ক্লাসটা করতে হলে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। ফিনান্স ক্লাস করতে গেলে খাতা কলম এন্ড আমাদের যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর, এই 3টা জিনিস অবশ্যই অবশ্যই লাগবে।
তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছো কিনা আমাকে একটু বলবা, কারণ আমি কিন্তু এই স্লাইডের মধ্যে সূত্র লেখা নেই, আমি বোর্ডে সূত্র লিখবো, সেটা তোমাদের খাতায় লিখতে হবে। তো সবাই একটু কষ্ট করে খাতা এবং কলম সবাই রেডি রাখছো কিনা আমাকে একটু কমেন্ট করে বলবা যে আমি খাতা কলম নিয়ে রেডি আছি। স্যার একটু অসুস্থ, স্যারের প্রচন্ড মাথা ব্যথা আজকে 2 দিন ধরে। তো এই জন্য আমি আজকের ক্লাসটা বেশি বড় করব না, ঠিক আছে নাহিদা? আজকের ক্লাস বেশি হবে না, 5টা সূত্র আমি 5 করে 25 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব, একদম ভালো মতো বুঝাই কভার করার চেষ্টা করব। সো একটু সবাই জয়েন থাকো, হ্যাঁ সবাই চেষ্টা করবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি খাতা এবং কলম নিয়ে রেডি হয়েছি, কারণ খাতা কলম না থাকলে কিন্তু আজকের ক্লাস করে তুমি মজা পাবা না, ঠিক আছে? তাহলে আমরা এটা শিখবো আজকে। আমরা আগের ক্লাসে বর্তমান মূল্যের 2টা সূত্র শিখেছিলাম, বার্ষিক ডিসকাউন্ট বা একবার চক্রবৃদ্ধি হলে বা বার্ষিক সুদের হার হলে, এরপরে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে 2টা সূত্র শিখেছিলাম। 2টা সূত্র আশা করি সবার মনে আছে। পিভির সূত্র আমরা শিখেছিলাম এফবি ভাগ 1 প্লাস আই পাওয়ার এন, আর এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিটা শিখছিলাম এফবি ভাগ 1 প্লাস আই বাই এম পাওয়ার এম ইন্টু এন, তাই না? এই সূত্রগুলো আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম, এই সূত্রগুলো আমরা বর্তমান মূল্যের জন্য এই সূত্রগুলো শিখেছিলাম, এবং আমরা কি করেছিলাম অঙ্ক করেছিলাম, আমরা এই যে অঙ্কগুলো আমরা কি করেছিলাম সলভ করেছিলাম, তাই না? এরপরে আমরা ভবিষ্যৎ মূল্য বের করার জন্য সূত্র শিখেছিলাম, ভবিষ্যৎ মূল্যের জন্য আমাদের 2টা সূত্র শেখা হয়েছিল। কি কি সূত্র ছিল? এফবির জন্য শিখেছিলাম, বার্ষিক চক্রবৃদ্ধির জন্য শিখেছিলাম পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, আর চক্রবৃদ্ধির জন্য শিখেছিলাম পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। এই 4টা সূত্র আমরা একদম অঙ্ক সহ শিখেছিলাম। সবার কি মনে আছে? সবাই খাতা কলম নিয়ে রেডি আছো কিনা, এন্ড হচ্ছে এই কথাগুলো মনে আছে কিনা একটু বলবা। এইটা ফিনান্স ক্লাস, ক্লাসের উপরেই দেখো ক্যাপশনে দেওয়া আছে ফিনান্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 টাইম ভ্যালু অফ মানি আমরা পড়াচ্ছি, ঠিক আছে? যাদের ফিনান্স আছে শুধুমাত্র তারা এই ক্লাসে জয়েন থাকবে, যাদের ফিনান্স নাই তাদের এই ক্লাসে থাকার কোনো জরুরত নাই বা কোনো প্রয়োজন নাই। জাস্ট ফিনান্স যাদের মনে হচ্ছে ফিনান্স ক্লাসটা করা দরকার তারা এই ক্লাসে থাকো, বাকি যারা আছো তাদের না থাকলেও চলবে। আমি আজকে জানি আজকে আমার ক্লাসে পোলাপেন হবে মোটে 10 থেকে 15 জন, এর বেশি হবে না। তো এটা নিয়ে কেউ প্যারা খাওয়ার দরকার নাই যে ভাইয়া ক্লাস করতে পারতেছি না বা ক্লাস না করলে রিমুভ করবেন হ্যান ত্যান হাবি যাবে, এসব কিচ্ছু চিন্তা করার দরকার নাই, কারণ ফিনান্স সবার থাকে না, তো ফিনান্স সবাই করেও না। হ্যাঁ ফিনান্স সবাই ভয় পাই, আমিও ভয় পাই ফিনান্স। তোমরা কি ভয় পাও তার থেকে বেশি ভয় আমি পাই, ঠিক আছে? সবাই রেডি আছো? সবাই রেডি কিনা খাতা কলম নিয়ে? এবং আগের ক্লাসটা সবার মনে পড়ে যাওয়ার কথা, আমি যেহেতু সূত্রগুলো লিখছি মনে পড়ে যাওয়ার কথা। জি স্যার মনে আছে। তাহলে আজকে আমরা শিখবো ইএআর। ইএআর দ্বারা কি বোঝায়? এফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা সবাই মনে রাখবা, কারণ এই প্রশ্নটা, এই যে এফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা সবাই মনে রাখবা, কারণ এটা তোমাদের এমসিকিউ বা সৃজনশীলের ক নাম্বারে আসবে 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 গ্যারান্টি। যে ইএআর এর পূর্ণরূপ কি? ইএআর এর পূর্ণরূপ কি? এফেক্টিভ অ্যানুয়াল রেট। এফেক্টিভ অ্যানুয়াল রেট এটা প্রত্যেক বছরই এমসিকিউতে না হয় সৃজনশীলের ক নাম্বারে আসে, সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা প্রত্যেক বছরই করা হয়। সো এই জন্য তোমরা সবাই এই হচ্ছে পূর্ণরূপটা সবাই মনে রাখবে, ঠিক আছে? ইএআর দ্বারা কি বোঝায়? সবাই কমেন্টে লেখো। ইএআর দ্বারা এফেক্টিভ অ্যানুয়াল রেট বোঝায় বা প্রকৃত সুদের হার বোঝায়। কি বোঝায়? প্রকৃত সুদের হার বোঝায়। বাংলায় আমরা বলি প্রকৃত সুদের হার। এখন বলতে পারো যে স্যার সুদের হার তো মাঝে মাঝে দেওয়াই থাকে, তাহলে প্রকৃত সুদের হার বিষয়টা কি? তো আমি প্রকৃত সুদের হার বিষয়টাকে এটা একটু বলবো, তোমরা কমেন্টে লিখতে থাকো আর আমার কথার দিকে একটু মনোযোগ দিবা। সবাই আমার কথার দিকে একটু মনোযোগ দিবা আর এই জিনিসটা একটু কষ্ট করে লিখবা। এখন বলতে পারো যে প্রকৃত সুদের হার বিষয়টা কি? প্রকৃত সুদের হার, ধরো তুমি কোনো একটা জায়গা থেকে ঋণ নিছো, যে কোনো একটা জায়গা থেকে ঋণ নিছো বা তুমি কাউকে ঋণ দিছো, তুমি কোনো জায়গা থেকে, প্রশ্নটা অনেকবার আসে, হ্যাঁ কোনো জায়গা থেকে ঋণ নিছো বা ঋণ দিছো। এখন তুমি বললা যে আমি তোমাকে 10% করে সুদ দেবো। কি বললা? তুমি বললা বা তোমাকে কেউ একজন বললো যে তোমাকে 10% করে সুদ দেওয়া হবে, প্রত্যেক বছর 10% করে সুদ দেওয়া হবে। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা প্রত্যেক বছর, অর্থের ক্রয় ক্ষমতা প্রত্যেক বছর কি হয়? সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাহলে তোমাকে যদি প্রথম বছরে 10 টাকা দেওয়া হয়, সুদের হার যদি 10 টাকা বা 10 টাকা থাকে, তাহলে পরের বছর তো অবশ্যই এই 10 টাকা তো আর 10 টাকা থাকবে না, থাকবে? এই 10 টাকা কি আর 10 টাকা থাকবে? তোমাকে যদি প্রথম বছরে 10 টাকা দেওয়া হয়,
দ্বিতীয় বছরেও যদি 10 টাকা দেওয়া হয়, তৃতীয় বছরেও যদি 10 টাকা দেওয়া হয়, তাহলে বলো তো আমরা যেটা শিখেছি সেটা আমরা শিখেছি কি, যে অর্থের মূল্য প্রত্যেক বছর কি হয়, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয় বা ক্রয় ক্ষমতার পরিবর্তন হয়। তাহলে প্রথম বছরের যে 10 টাকা, দ্বিতীয় বছরে সেই 10 টাকা কিন্তু আর সেম থাকে না, তৃতীয় বছরে সেই 10 টাকা আর সেম থাকে না। এই যে পরিবর্তনটা হয়, কারণ প্রথম বছরে তুমি যদি 10 টাকা দিয়ে 10টা ফুচকা কিনতে পারো, দ্বিতীয় বছরে তুমি 10 টাকা দিয়ে 8টা ফুচকা কিনতে পারবা। এর পরের বছরে যায় সেই ফুচকার সংখ্যা হয়ে যাবে 5টা। তার মানে কি, টাকার পরিমাণটা সেম থাকতেছে, কিন্তু তোমার প্রোডাক্টের পরিমাণ কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? প্রোডাক্টের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমাদের বলে দিছে যে সে দিবে 10 টাকা বা 10%, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি, আমার তো প্রত্যেক বছর অন্তর অন্তর আমার যে 10 টাকা, সেই 10 টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, সেই 10 টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে আমার একটা প্রকৃত মূল্য আছে, এই 10 টাকার একটা কি আছে, প্রকৃত মূল্য আছে। 5 বছর পরে ওই প্রকৃত মূল্যটা কত হবে সেটা বের করাকেই বলা হয় এফেক্টিভ অ্যানুয়াল রেট, সেটাকে বের করাকে বলা হয় এফেক্টিভ অ্যানুয়াল রেট। এই এফেক্টিভ অ্যানুয়াল রেটকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে ইআইআর। ইআইআর বলুক আর ইএআর বলুক, যেটাই বলা হোক তোমার এটাই বের করতে হবে, এফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইআইআর দ্বারা বোঝায় এফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইআইআর দ্বারা কি বোঝায়, ইএআই দ্বারা বোঝায় এফেক্টিভ ইন্টারেস্ট রেট। ঠিক আছে, তোমাকে ইএআর বের করতে বলুক আর ইআইআর বের করতে বলুক, যেটাই বের করতে বলুক, দুইটাই সেম সূত্র, সেম জিনিস। এটা দ্বারাও প্রকৃত সুদের হার বোঝায়, আবার ইআইআর দ্বারাও প্রকৃত সুদের হার বোঝায়। ঠিক আছে, এটা সবাই মনে রাখবা। ক্লিয়ার সবার? তাহলে প্রকৃত সুদের হারের জন্য আমরা কোন সূত্র, তোমরা কি বুঝতে পারছো প্রকৃত সুদের হার বিষয়টা কি? বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও ভাইয়ারা, একটু বলতে হবে, কমেন্ট করতে হবে। ক্লাসে পোলাপাইন এমনি কম আসো, বাট তোমরা যদি কমেন্ট না করো আমি মনে করবো তোমরা সবাই ঘুমাই গেছো। তো সবাই প্রকৃত সুদের হার বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, নাহিদা, এরপরে হুমাইরা, হুমাইরার আসল নাম কি জানো, ইসরাত, সুমাইয়া তাবাসসুম, বুঝছো কিনা বলো প্রকৃত সুদের হার বিষয়টা কি, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা বা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবা। যদি এটা ক্লিয়ার হয়ে যায় অঙ্ক করতে আমাদের টাইম লাগার কথা না, কারণ আমরা জাস্ট সূত্রটা পড়বো, দেন অঙ্কটা বসাই দিব। বুঝছো? মারিয়া বুঝতে পারছে, এরপরে হুমাইরা, নাহিদা, তারপরে সাকিব, তামিম, তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ভাই ফিনান্স সাবজেক্ট একটু হার্ড, ফার্স্ট পেপারটা একটু কঠিন, মনোযোগ সহকারে না পড়লে পারবা না। তো বুঝতে পারছো কিনা? তামিম, তামিম বুঝতে পারছে, ইসরাত বুঝতে পারছো, মারিয়া বুঝতে পারছো, নাহিদা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা ইএআর এর জন্য কোন সূত্রটা ব্যবহার করব? ইএআর যদি বের করতে বলে তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে 1 প্লাস, সূত্রটা সবাই খাতায় লিখবা, সূত্রটা সবাই খাতায় লিখে বলবা যে ভাই খাতায় লেখা শেষ, আর বাই এম পাওয়ার এম মাইনাস 1। সূত্রটা কি দেখো সবাই, সূত্রটা সবাই একবার মনে মনে বলো, সূত্রটা সবাই খাতায় লিখবা আর মনে মনে বলবা। ইএআর বা ইআইআর যেটাই আমাদের বের করতে বলুক আমরা এই একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে 1 প্লাস আর বাই এম। এখানে তুমি আরও লিখতে পারো, আইও লিখতে পারো, যেটাই লেখো কারেক্ট। আই লিখলে ইন্টারেস্ট বোঝায়, আর বোঝাইলে রেট বোঝায়, একই, ইন্টারেস্ট আর রেট সেম জিনিস। তাহলে 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1। সূত্রটা সবাই সুন্দর মতো খাতায় লেখছো কিনা বলো। তাহলে তুমি এই যে ওপরে দুইটা জিনিস ব্যবহার করতে পারো, এক হচ্ছে তুমি যদি আই ব্যবহার করো কারেক্ট, আর ব্যবহার করলেও কারেক্ট, এটা নিয়ে কেউ যুদ্ধ করবা না। সূত্রটা সবাই খাতায় লেখছো কিনা বলো, লেখছো? লেখছো? হ্যাঁ, ডান। তাহলে দেখো, তাহলে 1 দ্বারা তো সূত্রের 1, আই দ্বারা হচ্ছে সুদের হার বোঝায়, এম দ্বারা চক্রবৃদ্ধির সংখ্যা বোঝায়। এম দ্বারা কি বোঝায়? চক্রবৃদ্ধির সংখ্যা বোঝায়। তাহলে আমাদের প্রশ্নে যদি ইএআর বের করতে বলে তাহলে আমরা কি করব, এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করব। ক্লিয়ার সবাই? তাহলে আমরা একটা অঙ্ক দেখতে পারি, আমরা একটা অঙ্ক করে দেখব। সূত্রটা আমাদের জানা শেষ, সূত্রটা আমরা পারি, কারণ আমরা জানি যখনই ফিনান্সের কোনো অঙ্ক দেওয়া হয়, ফিনান্সের অঙ্কের মধ্যে এই সব কয়টার মান দেওয়া থাকে, সব কয়টার মান দেওয়া থাকে। সো মান যেহেতু দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্ক করতে তো কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা অঙ্ক দেখি, দেখো এই অঙ্কটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সূত্রটা লিখে ফেলছো সবাই আশা করা যায়। হ্যাঁ, তাহলে আমাদের দেখো কি বলা হয়েছে, একটা অঙ্ক দেখলে আরেকটু ক্লিয়ার হবে। অঙ্কে বলা হচ্ছে একটি ব্যাংকে বছরে 12% নামমাত্র সুদের হার প্রদান করে এবং সুদের ত্রৈমাসিক ভাবে চক্রবৃদ্ধি করে।
ব্যাংকটির কার্যকর বার্ষিক সুদের হার কত বা ইএআর কত। তাহলে আমরা এইখানে কি কি পাইছি আগে আমাদের জানতে হবে যে কি কি পাওয়া আছে বা কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, আমরা সূত্রটা এই পাশে আগে লিখি। ই এ আর এর সূত্র হচ্ছে আমাদের 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1, তাই না? এখন আমার আই লাগবে, এম লাগবে, আমার শুধু আই লাগবে আর এম লাগবে। বলো তো আই এর মান আর এম এর মান কত হবে? তোমরা সবাই হচ্ছে কমেন্টে জানাও যে ভাইয়া আই এর মান এত হবে আর এম এর মান এত হবে। এটা সবাই কমেন্টে বলবা, আমি তাহলে অঙ্কটা করে ফেলবো। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এই মানগুলো বলতে পারবা। তোমরা বুঝে থাকলে অবশ্যই মানগুলো বলতে পারবা। মানগুলো আমাকে একটু বলে দাও। তাহলে নাহিদা বলো আয়ের মান কত হবে? নাহিদা বলবা আয়ের মান কত হবে, আর মারিয়া বলবা এম এর মান কত হবে। সবাই আয়ের মান দ্বারা আমরা বোঝাই সুদের হার, আয়ের মান দ্বারা বোঝানো হয় সুদের হার। এইখানে দেখো এই যে সুদের হার দেওয়া আছে, নামমাত্র 12% সুদের হার দিবে। তার মানে আয়ের মান আমাদের হচ্ছে 12%, অর আমরা যদি ভাগ করি তাহলে 0.12, তাই না? এবং আমাদের এম এর মান কত হবে তাহলে জাহিদ? এম এর মান কত হবে? এখানে দেখো ত্রৈমাসিক বলছে। কত মাসিক? ত্রৈমাসিক। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে যদি বার্ষিক বলে তাহলে এম এর মান 1 হয়, যদি ত্রৈমাসিক বলে এম এর মান 4 হয়, যদি অর্ধবার্ষিক হয় এম এর মান 2 হয়, যদি ষান্মাসিক বলে এম এর মান 2 হয়। তাহলে এখানে কত বলছে? ত্রৈমাসিক। ত্রৈমাসিক বললে এম এর মান হবে কত? 4। এম এর মান কত হবে? 4। তাহলে আমরা মানগুলো জাস্ট বসাই দিব। আয়ের মান হচ্ছে 0.12, এম এর মান হচ্ছে 4, এখানে এম এর মান 4। তাহলে তোমরা এবার ক্যালকুলেটরটা চেপে আমাকে অ্যানসারটা বলে দাও। ক্যালকুলেটরটা আমিও চাপি, তোমরাও চাপো, দেখো কার অ্যানসারটা আগে ঠিক হয়। তাহলে আমরা কত অ্যানসার পাবো? 0.1 আরে 0.12, আবারও 0 পয়েন্ট পয়েন্ট হয় না কেন এরে মোডে যে চেঞ্জ। তাহলে 0.12 ভাগ 4 প্লাস 1, এরপরে আমরা পাওয়ার করব 0.03 কে পাওয়ার করতে হবে 4 দ্বারা, এইটা -1। ঠিক আছে, অ্যানসার বের হবে কত? তাহলে অ্যানসার কি তোমরা বের করছো? অ্যানসার বের হবে হচ্ছে আমাদের 0.1255। এবার এইটাকে আমরা 100 দ্বারা গুণ করব। ইএআর দ্বারা, ইএআর যদি বের করতে বলে তাহলে 100 দ্বারা গুণ হবে। কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে অ্যানসার হবে 12.55%। 12.55%। যদি আমাদের ইএআর প্রকৃত সুদের হার বের করতে বলে অবশ্যই আমরা 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা কি করব? গুণ করব। তাহলে আমাদের অ্যানসার কত বের হবে? প্রকৃত সুদের হার কত? 12.55%। 12.55%। সবাই বুঝছো কিনা? অঙ্কটা খাতায় করতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই দ্রুত জানাবা। ইএআর বের করতে বললে 100 দ্বারা গুণ হবে। ঠিক আছে, এইটা করবা, করার পর এখানে এসে গুণ দিয়ে দিবে 100 দ্বারা, তাহলে আমাদের পার্সেন্টটা বের হয়ে যাবে। সবাইকে অঙ্কটা বুঝতে পারছো বা প্রকৃত সুদের হার বের করতে বললে অঙ্কটা করতে পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত জানাবা। এই যে হুমায়রা করে ফেলছে, 12.55% হবে। এরপর আমার পপি দেব কোথায় গেলা? তুহিন, তারপরে আমার হেনা, এরা, হেনাইরা, হুনাইরা, হ্যাঁ হুনাইরা, বলো অঙ্কটা করতে পারছো? যদি করতে পারো তাহলে হয়ে গেছে। এই অঙ্কটা অনেক বেশি আসে। বেশি আসে বলতে খ নাম্বার অনেক সময় বলে এফেক্টিভ অ্যানুয়াল রেট কি, আমি যেটা অ্যানসার দিয়েছি, বা অনেক সময় এফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বলে, অনেক সময় এমসিকিউ তে আসে। তো তোমরা সবাই এটা বের করতে পারবা কিনা আমাকে একটু কমেন্টে বলো। জাস্ট সূত্রটা মনে রাখতে পারলেই হবে যে ইএআর সমান হচ্ছে 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1। ঠিক আছে, এই সূত্রটা বললে হবে, খাতায় তোলা শেষ। তাহলে সবাই বুঝতে পারছো। তাহলে আশা করা যায় তোমাদের যদি ইএআর এফেক্টিভ অ্যানুয়াল রেট অর এফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটাই বের করতে বলুক তোমরা অঙ্কটা পারবা, তাই না? সবাই পারবা? শিওর? সবাই পারবা কিনা আমাকে একটু বলো যে ভাই পারবো, আর কোনো প্যারা নাই। সবাই বলবা যে পারবা কিনা আমাকে একটু বলো। জি স্যার পারছি। শাম্মী আক্তার, এত লেট করলে হবে রে পাগলি, এত লেট করা তো যাবে না। এরপরে সুমাইয়া পারবে, আমার নাম নুসরাত। এটা আমি চিন্তা করতেছিলাম যে মিষ্টি বানানো মেয়েটা কই গেল, মিষ্টি বানানো মিষ্টি মেয়েটা কোথায়? ইনশাআল্লাহ পারবো। তাহলে আমরা একটা সূত্র শিখলাম, আজকে আমরা 5টা সূত্র শেখার কথা বলছিলাম। তাহলে এরপরে আমরা যেটা শিখবো সেটা দেখো, এরপরে আমাদের যেই সূত্রের অঙ্ক আসে সেটা হচ্ছে অসম নগদ প্রবাহ এফভি, অসম নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্য। এখন আমরা কি শিখবো? অসম নগদ প্রবাহ। অসম নগদ প্রবাহ মানে কি, বা তোমরা কখন বুঝবা যে অসম নগদ প্রবাহ আসছে? যখন তোমাদের অঙ্কের মধ্যে বলা থাকবে যে নগদ প্রবাহ
10,000 টাকা, এর পরের বছরে 20,000 টাকা, এর পরের বছরে 15,000 টাকা, এর পরের বছরে 13,000 টাকা। বলা হয়েছে যে 5 বছরের নগদ প্রবাহ। যখনই তোমরা দেখবা অঙ্কের মধ্যে দেওয়া আছে 2 বছর, 4 বছর, 5 বছরের নগদ প্রবাহ দেওয়া আছে। যখনই দেখবা তোমরা প্রশ্নের মধ্যে নগদ প্রবাহ দেওয়া আছে যে 5 বছরের নগদ প্রবাহ দেওয়া 10,000, 5,000, 5 বছরের নগদ প্রবাহ দেওয়া আছে যথাক্রমে 5,000, 10,000 বা 10,000, 20,000, 15,000, 13,000, এরকম যখন দেওয়া থাকবে তখন মনে করবা যে অসম নগদ প্রবাহ বের করতে হবে। এখন কখন হচ্ছে ফিউচার ভ্যালু চাইছে, কখন প্রেজেন্ট ভ্যালু চাইছে, এটা আমাদের ধরতে হবে। তাহলে আমরা এটা ধরতে পারবো কিভাবে? দেখো, এটার জন্য দুইটা হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে। যখন দেখো এই যে এরকম যখন অঙ্ক থাকবে, যে অঙ্কে বলা থাকবে, আমরা অঙ্ক দেখলে কিভাবে ধরতে পারবো যে এই নগদ প্রবাহ সূত্র দ্বারা অঙ্ক করতে হবে, এটা আমরা আগে বুঝে নিই। যখন বলা হবে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর শেষে যথাক্রমে 10,000, 15,000, 20,000, 25,000 টাকা নগদ প্রবাহ পাওয়া যাবে। নগদ প্রবাহ পাওয়া যায়, নগদ প্রবাহ পাওয়া যায় কথা বললে আমরা এখন যে সূত্রটা শিখছি এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবং এইখানে বলা থাকবে বার্ষিক সুদের হার 10% হলে চতুর্থ বছর শেষে মোট ভবিষ্যৎ মূল্য কত? মোট ভবিষ্যৎ মূল্য বলাই আছে, যেহেতু ভবিষ্যৎ মূল্য বলাই আছে তার মানে আমরা এখানে অটোমেটিকলি এফবি সূত্র ব্যবহার করব। প্রথম ক্লাস করতেছে, আচ্ছা নাহিদা প্রথম ক্লাস করতেছো, এর আগের ক্লাস যেগুলো হয়েছে ওইগুলো ক্লাসগুলো তোমরা করে নিবা, ঠিক আছে? আর ওই ক্লাসগুলো না পাইলে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমরা হোয়াটসঅ্যাপে তোমাকে আগের ক্লাস কিভাবে করতে পারবা সেই লিঙ্কগুলো দিয়ে দিব। হ্যাঁ, তো ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে এফবি। এখন এইটার জন্য আমার অসম নগদ প্রবাহের জন্য দুইটা সূত্র আছে, ভবিষ্যৎ মূল্য বের করার জন্য দুইটা। একটা হচ্ছে, 1 নাম্বার সূত্র হচ্ছে শেষে দেয়, শেষে প্রবাহ, আরেকটা হচ্ছে শুরুতে প্রবাহ। শুরুতে প্রবাহ যদি তোমার নগদ প্রবাহ বলা থাকে, নগদ বছর শেষে নগদ প্রবাহ, প্রত্যেক বছর শেষে নগদ প্রবাহ, তাহলে একটা সূত্র ব্যবহার করব। আর যদি বলা হয় শুরুতে নগদ প্রবাহ, অর্থাৎ তোমার যে টাকাটা আসতেছে এই টাকাটা বছরের শেষে কাউন্ট করা হচ্ছে নাকি বছরের শুরুতে কাউন্ট করা হচ্ছে। যদি বছরের শুরুতে কাউন্ট করা হয় বা হিসাব করা হয় তাহলে আমরা সূত্র একটা ব্যবহার করব, আর যদি বছরের শেষে কাউন্ট করা হয় বা হিসাব করা হয় তাহলে আরেকটা সূত্র ব্যবহার করব। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যদি বছরের শুরুতে নগদ প্রবাহ হিসাব করা হয় সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? বছরের শুরুতে, সরি, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বছরের শেষে যদি নগদ প্রবাহ ব্যবহার করা হয়। সবাই সূত্রটা খাতায় লিখবে। হ্যাঁ, তাহলে আমি লিখছি, সরি, বছর শেষে। হ্যাঁ, বছর শেষে যদি নগদ প্রবাহ হিসেব করা হয়, বছর শেষে যদি নগদ প্রবাহ হিসেব করা হয় তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটা আমরা এখন দেখব। বছর শেষে যদি আমাদের নগদ প্রবাহ হিসেব করা হয় সেই ক্ষেত্রে আমরা যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ভাগ, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ইনটু, হ্যাঁ, ক্যাশ ফ্লো ইনটু 1 প্লাস আই পাওয়ার এন, এরপরে প্লাস আবার ক্যাশ ফ্লো 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1, এরপরে আবার ক্যাশ ফ্লো। এইখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো তোমার কত বছরের আছে, ক্যাশ ফ্লো কত বছর। এখন তোমার ক্যাশ ফ্লো যদি নগদ প্রবাহ যদি 1 বছরের থাকে, নগদ প্রবাহ যদি তোমার 4 বছরের, আমার যে অঙ্কটা আমি করতেছি সেই অঙ্কটা 4 বছরের, তাই না? তাহলে আমাকে এই সেম জিনিসটা 4 বার লিখতে হবে। কয়বার লিখতে হবে? 4 বার। প্লাস ক্যাশ ফ্লো 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 2 লিখছি, এরপরে 3 প্লাস ক্যাশ ফ্লো, প্লাস ক্যাশ ফ্লো, ঠিক আছে, প্লাস ক্যাশ ফ্লো। তাহলে তোমাকে কয়বার লিখতে হবে? 4 বার লিখতে হবে। যদি 4 বার, 4 বছরের অঙ্ক থাকে 4 বার লিখতে হবে, যদি 5 বছরের অঙ্ক থাকে 5 বার লিখতে হবে, যদি 6 বছরের অঙ্ক থাকে 6 বার লিখতে হবে। এখন তোমাকে দেখতে হবে যে এইখানে কত বছরের অঙ্ক আছে, কত বছরের অঙ্ক আছে। যদি তোমার 1 বছরের অঙ্ক, সরি 1 বছর তো থাকবে না, অবশ্যই 2 থেকে 2 এর অধিক থাকবে। তো 3 বছর থাকলে এই কথাটাই 3 বার লিখতে হবে। 4 বছর থাকলে এই কথাটাই 4 বার লিখতে হবে। যদি 5 বছর থাকে তাহলে এই কথাটাই 5 বার লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। সূত্রটা সবাই খাতায় লিখে বলো, খাতায় লিখছো কিনা? F1 CF1 CF2 CF3 CF4 আর এই CFN। তাহলে এইটা তোমাকে কতবার লিখতে হবে? আমি ভুল করলাম মনে হয় না, একবার, দুইবার, তিনবার আমি অলরেডি লিখছি।
তার মানে 3 এই 4 নম্বরে যায়, 4 নম্বরে যায় ডাইরেক্ট সিএফ হবে, সিএফ এন। হ্যাঁ, এটা লিখতে হবে। তাহলে ক্যাশ ফ্লো প্রথম বছর, ক্যাশ ফ্লো দ্বিতীয় বছর, ক্যাশ ফ্লো তৃতীয় বছর এবং ক্যাশ ফ্লো 4 নাম্বার বছর, এইভাবে 4 বার লিখতে হবে। তাহলে সবাই লিখছো কিনা বলো, সবাই লিখছো কিনা সূত্রটা আমাকে কমেন্ট করে বলো। ক্যাশ ফ্লো যদি থাকে, যদি অসম নগদ প্রবাহ থাকে, তাহলে তোমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এটা কখন ব্যবহার করব? যখন শেষে নগদ প্রবাহ থাকবে, যখন শেষে নগদ প্রবাহ থাকবে। ঠিক আছে, যখন বলা হবে যে শেষে, বছর শেষে নগদ প্রবাহ, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, CF1 plus 1 plus I power n plus CF2 1 plus I power n minus 1, CF3 1 plus I power n minus 2 and CFn। তাহলে CF1 দ্বারা এখন আমরা একটা লিখছো সবাই, আমরা একটা অঙ্ক দেখি, অঙ্কটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। CF দ্বারা বোঝায় ক্যাশ ফ্লো, CF দ্বারা কি বোঝাবে? CF দ্বারা আমরা ক্যাশ ফ্লো বোঝাবো। তাহলে আমরা এখানে লিখি, FB এর সূত্রটা আমরা আবার লিখি, CF1 1 plus I power n plus CF2 1 plus I power n minus 1 plus CF3 1 plus I power n minus 2 plus CF4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বছর শেষের সূত্র। এই CF দ্বারা বোঝায় হচ্ছে ক্যাশ ফ্লো। CF এর পূর্ণরূপ কি? CF এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ ফ্লো, অর্থাৎ নগদ প্রবাহ, বাংলায় ফ্লো। বাংলায় যেটাকে নগদ প্রবাহ বলে, ইংলিশে তাকে বলা হয় ক্যাশ ফ্লো, আর ক্যাশ ফ্লোকে সংক্ষেপে বলা হয় CF। তাহলে CF1, CF দ্বারা এখন আমরা অঙ্কটা আগে পড়ি। এখানে বলা হচ্ছে একটি বিনিয়োগ, সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখো। বলা হচ্ছে একটি বিনিয়োগের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর শেষে বছরের শেষে যথাক্রমে নগদ প্রবাহ 10,000, দ্বিতীয় বছরে 15,000, তৃতীয় বছরে 20,000, চতুর্থ বছরে 25,000 এবং নগদ প্রবাহ পাওয়া যায়। বার্ষিক সুদের হার 10% হলে চতুর্থ বছর শেষে মোট ভবিষ্যৎ মূল্য কত হবে? তার মানে আমাদের CF এর 1 এর মান হচ্ছে 10, CF2 এর মান হচ্ছে 15, CF3 এর মান হচ্ছে 20 এবং CF4 এর মান হচ্ছে আমাদের 25। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথম CF এ লিখবো হচ্ছে 10,000। 1 আয়ের মান কত বলতো? এই যে আয়ের মান দেওয়া আছে 10%, তার মানে 10% যেহেতু ব্যবহার করবো, তার মানে 0.10। এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 হবে, এন এর মান কত হবে? 3। এরপরে CF2 এর এই হচ্ছে 15,000, তাহলে 1 প্লাস 0.10 পাওয়ার এন এর মান হচ্ছে আমাদের 3, তার মানে 1 মাইনাস করলে 2। এরপরে CF3 হচ্ছে আমাদের 20,000, 1 প্লাস 0.10। এবার হচ্ছে 3 এর থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে থাকে 1, আর এইখানে CF চতুর্থ বছরের আমাদের CF ছিল 25,000। শেষ। এইটা আমরা ক্যালকুলেটর করলে যেটা অ্যান্সার বের হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এইটা যদি আমরা ক্যালকুলেটর টিপি তাহলে যে অ্যান্সারটা বের হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে ক্যালকুলেটর কি আমি টিপবো নাকি তোমরা টিপবা বলো? ক্যালকুলেটর কি আমাকে টিপতে হবে? আমি আচ্ছা করি, হ্যাঁ বুঝছো? যদি আমাদের বছর শেষে থাকে, তাহলে বছর শেষে থাকলে এখানে 3 থাকবে। যদি 4 বছর হয়, 4 বছরে থাকলে 3 2 1। যদি 5 বছর থাকে তাহলে 4, হ্যাঁ 4 3 2 1, তারপরে হচ্ছে 5 নাম্বার বছর। যদি হচ্ছে আমাদের 6 বছর থাকে তাহলে এখানে 5, প্রথমটাতে হচ্ছে 1 কমাই দিয়ে করব। ঠিক আছে, বুঝছো? সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। বুঝে থাকলে এটার অ্যান্সার সবাই বের করো। স্যার বইতে সূত্র অন্যরকম দেখি, কোন সূত্র দেখা বইয়ের মধ্যে বলো? বইয়ের মধ্যে কি লেখা আছে? বইয়ের মধ্যে এটাই লেখা আছে, হয়তোবা CF এর জায়গায় হয়তোবা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। বইয়ের মধ্যে হয়তোবা CF এর জায়গায় প্রেজেন্ট ভ্যালু লিখছে, অন্য কিছু লেখে নাই আই থিংক। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ ফ্লো একই কথা, বর্তমান মূল্য আর ক্যাশ ফ্লো একই কথা। বইয়ের মধ্যে এই সূত্র, আরেকটা সূত্র আছে, আমরা আরেকটা সূত্র শিখবো। ক্লিয়ার? বুঝছো? তাহলে এখন আমরা যদি এইটা ক্যালকুলেটরে টিপি তাহলে হচ্ছে বের হবে, ক্যালকুলেটরের 12টা বেজে গেছে রে। হ্যাঁ, বের হবে হচ্ছে 13,000। এইটার অ্যান্সার করতেছি আমরা, দেখো এখানে 13,000 কত 310 প্লাস আমার দ্বিতীয় বছরে বের হবে, 18,115, 150। তৃতীয় বছরে বের হবে 22,000,
আর চতুর্থ বছরে যেটা আছে ওইটাই। তাহলে আমরা যদি এই সবগুলো যোগ করি তাহলে যেটা অ্যান্সার বেরোবে ওইটাই আমাদের ভবিষ্যৎ মূল্য। ৭৮,০০০ কত ৫০০ ৭৮,৪৬০। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য, এটা হচ্ছে আমার কি ভবিষ্যৎ মূল্য। দেখো হয়েছে কিনা, সবাই বলো হয়েছে কিনা। আর জাহিদ, বই যদি অন্য সূত্র থাকে, কি লেখা আছে সূত্রের মধ্যে আমাকে একটু বলো। এটাই ক্যাশ ফ্লোর, এটাও আছে বইয়ে, আরো সূত্র আছে, তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করলে হবে। বইয়ে অন্যরকম সূত্র থাকতে পারে, বাট ক্যাশ ফ্লো তুমি এই সূত্রটা হচ্ছে সহজ সূত্র। ঠিক আছে, বুঝছো কিনা বলো। আর অ্যান্সারটা করছো কিনা সুমাইয়া, পাপিয়া, তারপর সাকিব, খাতায় কি অ্যান্সারটা করছেন কিনা আপনারা বলেন। অ্যান্সার বেরোবে ৭৮,৪৬০। ৭৮,০০০ পাপি দেবের বেরিয়েছে ৭৮,৪৬০। তামিমের বলছে হইছে, আচ্ছা তামিমের হইছে। তারপরে সুমাইয়া কোথায় গেল, শাম্মী কোথায়, শাম্মী কই রে, একটু দ্রুত বলতে হবে। লেখা শেষ ভাইয়া, তাহলে বুঝছো সবাই। যদি আমাদের শেষে থাকে, সবাই কি বুঝতে পারছো। হ্যাঁ, হুমায়রা বলছে ৭৮,৪৬০ হবে। জি স্যার করছি। তাহলে এই অঙ্কটা সবার ক্লিয়ার, আশা করা যায় সবাই ক্লিয়ার হইছো। সবাই কি ক্লিয়ার হইছো। সবার যেহেতু সেম অ্যান্সার বের হয়েছে, তার মানে সবার অঙ্ক কারেক্ট, আমার অঙ্ক কারেক্ট। ঠিক আছে, এখন এইটার তো আরেকটা সূত্র আছে, এইটা তো আমরা শিখলাম কোথায়, বছরের শেষে যদি টাকা আসে, বছরের শেষে যদি টাকা আসে তাহলে আমরা বছরের যে শেষ টাকাটা আসবে ওই টাকার সাথে কোনো সুদের হার যোগ করব না। কিন্তু যদি আমাদের বছরের শুরুতে আসে, বছরের শুরুতে আসলে আমরা তখন কি করব, বছরের শুরুতে আসলে আমরা সেই ক্ষেত্রে কি করব, বছরের শুরুতে আসলে আমরা সেম সূত্রটাই ব্যবহার করব। বছরের শুরুতে আসলে আমরা সেম এই সূত্রটাই করব, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো 1 ইনটু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1, পাওয়ার n মাইনাস 1। এরপরে ক্যাশ ফ্লো 2 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 2 প্লাস ক্যাশ ফ্লো 3 1 প্লাস আই n মাইনাস 3। দেন হচ্ছে 4 নম্বরে যায় বলবো যে ক্যাশ ফ্লো 4 নম্বরে আছে, তাহলে ক্যাশ ফ্লো 4 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 4। জাস্ট এতটুকুই চেঞ্জ। আগেরটাতে যে লাস্টের যে ক্যাশ ফ্লোটা ছিল, বছরের শেষে হইলে লাস্টের যে ক্যাশ ফ্লো ওইটার সাথে কোনো ইন্টারেস্ট যোগ হবে না, কোনো ইন্টারেস্ট গুণ হবে না। কিন্তু বছরের শুরুতে যদি থাকে, বছরের শুরুতে যদি থাকে তাহলে ইন্টারেস্ট শুধু কি হবে, গুণ হবে। এতটুকুই চেঞ্জ। বছরের শুরু আর শেষ, বছরের শুরু থাকলে, যদি আমাদের শুরু থাকতো বছরে সরি শেষ থাকতো, তাহলে এইটা দিতাম না, এইটা দিতাম না। এখানে লাস্ট বছর বা শেষ বছরে যেই টাকাটা থাকে ওই টাকাটা সরাসরি বসাই দিব। আর যদি বছরের শুরুতে থাকে, বছরের শুরুতে যদি ক্যাশ ফ্লো থাকে, তখন আমরা জাস্ট এইখানে ইন্টারেস্টটা গুণ করে দিব n মাইনাস 4। ঠিক আছে, বুঝছো কিনা বলো আমারে। না, এই ক্ষেত্রে আমরা বসাবো না, এই ক্ষেত্রে আমরা n এর মান বসাবো না, জাস্ট হচ্ছে আমাদের উপরে যে আছে সেটা এইভাবে লিখে দেব। সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো সবাই। লাস্টে আমাদের n মাইনাস 1 প্লাস i বাই n হবে। ঠিক আছে, সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও দ্রুত। জাস্ট আমরা লাস্টে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা দিব না, জাস্ট পাওয়ারটা দেওয়া হবে না। সূত্রটা সবাই খাতায় লিখছো কিনা আমাকে বলো, একটু দ্রুত বলতে হবে। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ লিখছি স্যার, জি স্যার। তাহলে সবাই লিখছো তাই না, সবাই যদি লিখে থাকো তাহলে আমরা একটা অঙ্ক করতে পারি। সবাই লিখছো কিনা বলো, যদি লিখে থাকো তাহলে আমি একটা অঙ্ক করে দিব এখনই। লেখছো তামিম, সাকিব, তারপরে পাপিয়া, শাম্মী তো আজকে ক্লাসে নাই, তারপর সুমাইয়া, তাবাসসুম, এরপরে নুসরাত, নাহিদা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, নাহিদা, তারপর তুহিন, এরপরে তুহিনের সাথে আর কে কে আছো, তুহিন ছাড়া আর কেউ নাই। সাকিব, সাকিব লেখো। তাহলে আমি একটা অঙ্কতে যাই আগে, সাকিব অঙ্কটা দেখার সাথে সাথে তুমি লিখবা। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে অঙ্কের মধ্যে, কি বলা হচ্ছে। অঙ্কের মধ্যে বলা হচ্ছে একজন ব্যক্তি বছরের শুরুতে, এই যে এই কথাটা উল্লেখ থাকলে আমরা তখন ক্যাশ ফ্লোর দ্বিতীয় যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা লিখে ফেলবো। সিএফ 1 1 প্লাস আই n মাইনাস 1 প্লাস সিএফ 2 1 প্লাস আই n মাইনাস 2 প্লাস সিএফ 3 1 প্লাস
I পাওয়ার n মাইনাস 3 and লাস্টের হচ্ছে CF 4 1 প্লাস I পাওয়ারে কোনো কিছুই থাকবে না, পাওয়ারে কোনো কিছুই থাকবে না, বাট এটা আমরা একটু নিচে লিখে দিই, হ্যাঁ, প্লাস CF 4 1 প্লাস I, এটার পাওয়ারে কোনো কিছুই থাকবে না, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ হইছে, বুঝছি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এইটা অঙ্কটা তোমরা তাহলে সবাই খাতায় করো, আমিও করি। সেম টাকায় আছে, জাস্ট এখন আমরা সুদের হারটা পরিবর্তন করে দেব। তাহলে আমাদের 10,000 ইনটু, তাহলে এটাকে যদি আমরা পাওয়ার করি তাহলে 1.10 এরকম আসে। আর 4 থেকে আমার 1 মাইনাস করলে 3 বের হয়, একই জিনিস বের হবে। CF2 হচ্ছে আমার 20,000 না 15,000। সবাই আমার আগে যে অঙ্ক করতে পারবা তার জন্য আমি গিফট দিব একটা, দেখি আমার আগে কে অঙ্ক করতে পারে। ইনটু 1 প্লাস I এর মান হচ্ছে 0.10, তাহলে এখানে বারবার লেখার দরকার নাই, 1 প্লাস 0.10 উপরে হবে হচ্ছে 2। এরপরে CF3 হচ্ছে আমাদের 20,000 1.10 পাওয়ার হচ্ছে 1 আর হচ্ছে আমার 25,000 ইনটু 1.10, এটা বের হবে। এরপরে দেখো তাহলে এটা ক্যালকুলেটর আমরা টিপবো, সবাই ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, অ্যাকাউন্টিং করলে ক্যালকুলেটর অবশ্যই নিতে হবে। তাহলে আমার 10,000 ইনটু এটাকে করলে হবে 14,641 প্লাস এটা হবে হচ্ছে 16,000 15,000 আর ই করলে 19,996 19,995 19,965 প্লাস তারপরেরটা 20,000 কে করলে হবে হচ্ছে আমার 24,200। দেন আমার যদি তিনটা করছি 25,000 কে করলে হবে 27,500। ঠিক আছে, দেন এটা তিনটা যোগ করে দাও, যোগ করলে আমার অ্যান্সার বের হয়ে যাবে, যোগ করলে অ্যান্সার বের হয়ে যাবে 86,305। অ্যান্সার শেষ। দেখো অ্যান্সার মিলছে কিনা সবাই দেখবা, অ্যান্সারটা মিলছে কিনা সবাই বলো, বুঝছো কিনা সবাই বলো, যারা ক্লাসে আসো, ক্লাসে অনেক পোলাপাইন কম, সো আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা বলবা সবাই। জাস্ট একটা জিনিস চেঞ্জ হচ্ছে এখানে, সেই জিনিসটা কি, যদি বছরের শুরুতে থাকতো, বছরের শুরুতে থাকলে 4 নাম্বার বছরে যায়, 4 নাম্বার বছরে যায় আমার ইন্টারেস্টটা গুণ হচ্ছে, ইন্টারেস্টটা কি হচ্ছে, গুণ হচ্ছে। আর যদি বছরের শেষে থাকে তাহলে এই ইন্টারেস্টটার গুণ হয় না। বছরের শেষে থাকলে ইন্টারেস্ট গুণ হয় না, শেষ কথা থাকলে এই ইন্টারেস্টটা আসে না। আর যদি বছরের শুরুতে বলে তাহলে এই ইন্টারেস্টটা আসে। এতটুকুই শুধু চেঞ্জ নগদ প্রবাহের ক্ষেত্রে, শুরু আর শেষের ক্ষেত্রে এতটুকুই চেঞ্জ, এছাড়া আর কোনো চেঞ্জ নাই, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। যদি বছরের শুরুতে থাকে তাহলে 4 নাম্বার বছরের ইন্টারেস্টটা গুণ করবা, 1 প্লাস ইন্টারেস্ট গুণ হবে। আর বছরের শেষে বললে এই ইন্টারেস্টটা বছর শেষের যে সংখ্যাটাই, এইখানে ইন্টারেস্টটা গুণ হবে না। এতটুকু মনে রাখলে তোমাদের এই অঙ্ক আর কেউ আটকাইতে পারবে না, কারণ এই অঙ্কের মধ্যে সবকিছু বলাই থাকে, সবকিছু দেওয়াই থাকে। স্যার ঠিক আছে, নাহিদা, তারপরে মারিয়া, শাম্মী, তামিম, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তামিমে বলছে ঠিক আছে। তো ক্লিয়ার সবাই, এটা ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু দুইটা শিখলাম, প্রকৃত সুদের হার তিনটা সূত্র শিখলাম, এখন আর দুইটা সূত্র শিখবো, 5-10 মিনিটে আমরা ক্লাসটা শেষ করব, ঠিক আছে? ক্লিয়ার সবাই, ক্লিয়ার? জি ঠিক আছে। মা মারছে রে, ক্লিয়ার সবার, ক্লিয়ার তাহলে? হ্যাঁ ঠিক আছে না? নুসরাত কই রে, নুসরাত, শাম্মী, লেট লতিফ, সে এখনো লেটে আছে। শাম্মী আক্তার, শাম্মী ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হয়েছে। এরপরেরটা আমরা শিখি 6। দেখো 6 5 ঠিক আছে, 1-2 টাকার জন্য মারামারি না করাটাই ভালো। 6 টাকা বা 5 টাকা এরকম, 6 টাকা বা 5 টাকার মতো আসবে, কারণ দশমিকের অঙ্ক তো, 6 টাকা বা 5 টাকা, 6 দিলেও হবে 5 দিলেও হবে, কোনো সমস্যা নাই। 6 বা 5 দশমিকের অঙ্কে তুমি 6 দিলেও সমস্যা নাই, 5 দিলেও সমস্যা নাই, 1-2 টাকা এদিক সেদিক হইতে পারে। আচ্ছা 6ই দাও, সমস্যা নাই, তোমাদের যেহেতু 6 আসছে তাহলে আমি দিলাম 6, তাহলে 86,306। ঠিক আছে, যাদের 86,305 আসছে তাদেরটাও ঠিক আছে, যাদের 6 আসছে তাদেরটাও ঠিক আছে। 1 টাকার জন্য যদি এখন আমরা মারামারি লাগাই, কেউই জিততে পারবো না, উল্টা নাক মুখ ফাটায় 500 টাকা হাসপাতালে দিতে হবে। ক্লিয়ার?
তারপরে আমরা এখন শিখবো প্রেজেন্ট ভ্যালু নিয়ে। যদি নগদ প্রবাহ থাকে এবং প্রেজেন্ট ভ্যালু থাকে, নগদ প্রবাহ এবং প্রেজেন্ট ভ্যালু থাকে, নগদ প্রবাহ এবং প্রেজেন্ট ভ্যালু থাকলে আমরা কোন সূত্র ব্যবহার করব? এইখানেও আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে শেষে আর একটা হচ্ছে শুরুতে। এইখানেও আমরা দুইটা সূত্র ব্যবহার করব, একটা হচ্ছে শেষে আর একটা হচ্ছে শুরুতে। এখন যদি শেষে থাকে তাহলে কোন সূত্র ব্যবহার করব? শেষে থাকলে আমরা একটু সূত্রটা নিচে লিখি, কারণ অঙ্ক করার সময় ঝামেলা হয়। শেষে থাকলে আমরা সূত্র ব্যবহার করব হচ্ছে FB1 1 প্লাস I পাওয়ার n প্লাস FB2 1 প্লাস I পাওয়ার n মাইনাস, সরি এখানে হবে 1 এরপরে 2 প্লাস FB3 1 প্লাস I পাওয়ার 3। এখন এরকম ভাবে যাবে যতক্ষণ, মানে যেই কয় বছরের অঙ্ক, তোমার যদি 3 বছরের অঙ্ক হয় 3টা দিবা, 4 বছরের অঙ্ক হলে 4টা দিবা, 5 বছর হলে 5টা, 100 বছরের অঙ্ক হলে এইরকম সূত্র 100 বার লিখবা। তখন এখানে লাস্টে যায় লিখবা FB100 1 প্লাস I পাওয়ার 100। ঠিক আছে, 100 বছর হইলে 100 দেখতে হবে। সাধারণত 5 বছরের বা 4 বছরের অঙ্ক থাকে, তাহলে এই 4 পর্যন্ত আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, সবাই বুঝছো সূত্রটা? বর্তমান মূল্য যদি অসম নগদ প্রবাহ বের করতে বলে, এন্ড শেষ বছরে যদি বছরের শেষে নগদ প্রবাহ থাকে, বছরের শেষে যদি নগদ প্রবাহ থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব FB1 বাই 1 প্লাস I পাওয়ার 1, এরপরে FB2 1 প্লাস I পাওয়ার 2, FB3 1 প্লাস I পাওয়ার 3, FB4 1 প্লাস I পাওয়ার 4, 3 4 5 6 7 8 9 10, যত পর্যন্ত আমরা যাইতে পারি তত পর্যন্ত আমরা যাব। সবাই সূত্রটা খাতায় লিখছো? না, হাসলে তো পাপ হবে না, হাসলে আরো মঙ্গল হবে। হাসবা কেন? হাসো, হাসলে পাপ হবে। কোন উসিলায় এই কথাটা বলছো? এটা যদি আমাকে বলো তাহলে আমরা একটু হাসলাম আর কি। নাহিদা বলো, কোন কথার উসিলায় এই কথাটা বলছো? আমিও একটু হাসি, আমারও খুব হাসতে মন চাচ্ছে। বলো নাহিদা আপু, কোন কথার উসিলায় তুমি হাসতে চাচ্ছ? আমাদেরকে একটু বলো, আমরা একটু হাসি। হাসলে তো পাপ নাই, হাসলে আরো মঙ্গল, হাসলে আল্লাহ তাআলা খুশি হন, হাসিটাও একটা ইবাদত। তাহলে বলো, আগে আমার নাহিদা বোন বলবে যে কেন হাসতে চাইছে তিনি, তারপর আমরা একটু হাসবো, এরপর আমরা এই অঙ্কটা করব। বলো, হাসি, আসো আসো। নাহিদা কই রে? পোলাপানটা একটা কথা কইলে পোলাপান তাড়াতাড়ি উত্তর দেয় না, এইটা তো ভালো লাগে না। জলদি বলো, তাহলে আমরা অঙ্কটা শেষ করে ফেলবো, বেশি সময় লাগবে না অঙ্কটা করতে। জি স্যার, লিখছি। নাহিদা হাসে না, কয় না, কথা কয় না রে, কথা কয় না, নাহিদা কথা বলে না রে। স্যারের উত্তর আসছে 86,306, যে মারামারি করলে। ও আচ্ছা, মারামারি করতে বলছে এই কারণে। হ্যাঁ, তোমরা এখন মারামারি করলে ওই 1 টাকার জন্য মারামারি কইরা পরে দেখবা যে 86,306 টাকা হাসপাতালে দিতে হইতেছে, সেটা তো দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা সূত্রটা সবাই লিখছি তাই না খাতার মধ্যে? তাহলে প্রেজেন্ট ভ্যালু নগদ প্রবাহ চাইলে আমরা যদি বছরের শেষে থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করব। 1 তারিখের জন্য মারামারি করে হাসপাতালে 500 টাকা হবে বলছেন, এই জন্য। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা অঙ্ক করবো এবার। অঙ্কটা সবাই পড়ো। অঙ্কে বলা হচ্ছে একটি বিনিয়োগ থেকে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরের শেষে যথাক্রমে 10,000 15,000 20,000 ও 25,000 টাকা পাওয়া যাবে। সুদের হার 10% হলে বর্তমান মূল্য কত? আগের অঙ্কটাই আমরা করতেছি, আগের অ্যামাউন্টে আছে, আগের সবকিছু আছে, জাস্ট আগেরটাই ফিউচার ভ্যালু বের করতে বলছিল, এবার আমরা বর্তমান মূল্য। এই টাকাটা আমরা ভবিষ্যতে পাইতাম, এই টাকাটা আমরা ভবিষ্যতে পাইতাম, কিন্তু এখন সরি, এই টাকাটাকে আমরা বর্তমানে পাইতাম। এই টাকাটা কি আমরা বর্তমানে পাইতাম, কিন্তু এই টাকাটা এখন আমরা ভবিষ্যতে পাচ্ছি। এই টাকাটা আমরা সবগুলো এখন ভবিষ্যতে পাওয়া যাচ্ছে, তার মানে এই টাকাগুলো দিয়ে আমাদের এখন অঙ্কগুলো করতে হবে। তাহলে আমাদের FB1 এর মান 10, FB2 এর মান 15, FB3 এর মান হচ্ছে 20, FB4 এর মান হচ্ছে 25। তাহলে আমরা জাস্ট এগুলো মানগুলো বসাই দিব। তাহলে সবগুলোর মান বসাও। 10,000 1.10 আসে, আমরা যোগ বিয়োগ করতেছি না, কারণ আমরা জানি 1 আয়ের মান হচ্ছে 0.10, 10% বলা আছে, তার মানে 0.10, আমাদের আয়ের মান হবে 0.10। হ্যাঁ, প্লাস এরপরে FB2 এর মান হচ্ছে কত আমাদের 15, 15,000 বসাও, 15,000, এরপরে 1.10 পাওয়ার 2 প্লাস 3 এর মান হচ্ছে 20, 1.10 পাওয়ার হচ্ছে 3 প্লাস 4 বছরের অঙ্ক, তাহলে 25,000 1.10 পাওয়ার 4। ঠিক আছে, সবাই ক্লিয়ার?
এবার জাস্ট তোমরা ক্যালকুলেটর টিপবা, অঙ্কটা বের হয়ে যাবে। ক্যালকুলেটর টিপলে বাকি কাজ আমাদের শেষ। 10,000-কে যদি আমরা 1.10 ভাগ করি, 10,000 ভাগ 1.10 করলে আসে 9,090 টাকা। 9,090 টাকা, 9,090 টাকা। দশমিকের পরে আরো কিছু আসে, লিখলাম না, যাক লিখি আর কি 9। এর পরেরটা যদি করি, তারপরে যদি আমরা 15,000-কে 1.10-কে আগে আমরা পাওয়ার করে নিব, পাওয়ার করলে আসে হচ্ছে আমাদের 1.21। তার মানে 15,000-কে 1.21 দ্বারা ভাগ, 15,000-কে 1.21 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে হচ্ছে 12,396, 12,396। এরপরে প্লাস করো 20,000-কে আমরা আবার 1.10-কে পাওয়ার 3 করব, ওই 6 হয়ে গেছে, 3 করলে আসে 1.331। 1.331 দ্বারা যদি আমরা 20-কে ভাগ করি, 20,000-কে ভাগ করি, তাহলে আসবে 15,026। আর 25,000-কে যদি আমরা পাওয়ার করে ভাগ করি, তাহলে আসে 17,075। ঠিক আছে, এবার এই সবগুলো যোগ করে দাও, এখানে অ্যান্সারটা লিখি। যোগ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। যোগ করলে অ্যান্সার কত বের হয় বলো? 53,590। 53,590, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। সবার অ্যান্সার মিলছে কিনা? খাতায় কে কে করছো বলো। স্যার আমি বাজারে বাড়িতে যাই লিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বাড়িতে যাই লিখো, কোনো সমস্যা নাই। অ্যান্সারটা ঠিক আছে কিনা সবাই বলো। সবাই যারা ক্লাসে আসো, ক্লাসে বেশি নাই, যারা আসো বলো ঠিক আছে কিনা আমার অ্যান্সারটা, বলো সবাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ঠিক আছে সবাই, ঠিক আছে। সুমাইয়া তাবাসসুম বলতেছে ঠিক আছে। খাতায় লেখা বলতেছো ঠিক আছে, নাকি না লেখাই বলতেছো ঠিক আছে? আমি আর মাঝে মাঝে বুঝি না, লেখা বলো নাকি না লেখা বলো। ঠিক আছে, ঠিক আছে। না হ্যাঁ, নাহিদা বলছে ঠিক আছে, মারিয়া বলছে হ্যাঁ স্যার ঠিক আছে। তার মানে সবাই অঙ্কটা বুঝতে পারছো, তাহলে সূত্রটা সবাই বুঝতে পারছো, এন্ড অঙ্কটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। ক্লিয়ার সবার অঙ্কটা? এরপরে আমরা তাহলে তারপরে যদি বছরের শুরুতে থাকে তখন আমরা কি করব? সেম জিনিস, সেম কথা, সেম অঙ্ক, বাট যদি বছরের শুরুতে থাকে। শেষে থাকলে আমরা যে সূত্র ব্যবহার করছি, বছরের শুরুতে থাকলে আমরা কোন সূত্র ব্যবহার করব রে? বছরের শুরুতে যদি থাকে, লেখে বলতেছি স্যার। আচ্ছা লেখো ভাই, আপনি তো পরহেজগার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটাই যাই। হ্যাঁ, আমরা বছরের শুরুতে থাকলে তখন আমরা কি করব দেখো। লাস্ট, আজকে আমাদের ক্লাসের লাস্ট সূত্র। হ্যাঁ, এটা করে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেব। তাহলে যদি আমাদের বছরের শুরুতে থাকে, বছরের শুরুতে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা সেম সূত্র ব্যবহার করব। FB1 প্লাস 1 প্লাস I প্লাস FB2 1 প্লাস I প্লাস FB3 FB না FV 1 প্লাস I প্লাস FB4 প্লাস I। এরপরে আমাদের দেখা যাচ্ছে 5 বছর, 6 বছর, 7 বছর, যত বছরই থাকুক আমরা ওই বছর পর্যন্ত থাকবে। হ্যাঁ, এইবার আমরা সুদের যে বছরের যে সংখ্যা, এটা কিন্তু দেই নাই, আগেরটা দিছিলাম, এইখানে দেই নাই, এখন এইখানেও আমাদের দিতে হবে। এইখানে কি দিব? প্রথম বছরে দিব 0, দ্বিতীয় বছরে দিব 1, তৃতীয় বছরে দিব 2, চতুর্থ বছরে দিব 4, সরি 3, পঞ্চম বছরে দিব 4। তাহলে আমাদের যদি বছরের শুরুতে থাকে, বছরের শুরুতে যদি নগদ প্রবাহ থাকে, তাহলে একটা জিনিস চেঞ্জ করতে হবে, একটা জিনিস পরিবর্তন হবে, সেটা হচ্ছে পাওয়ার। সেটা হচ্ছে পাওয়ারটা চেঞ্জ হবে। আগের যে পাওয়ারটা ছিল, আগের পাওয়ার কি ছিল? এখান থেকে 1 2 3 4 এভাবে গেছিলাম, তাই না? আর এখন পাওয়ারের ক্ষেত্রে 0 থেকে শুরু হবে। বছরের শেষে হইলে এখানে 1 2 3 4 যাবে, 1 2 3 4 যাবে। বছরের যদি শেষে থাকে, শেষে থাকলে এইখানে পাওয়ার 1 2 3 4। আর বছরের শুরুতে থাকলে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3। জাস্ট এতটুকু চেঞ্জ, তাছাড়া বাকি যা আছে সব সেম, বাকি যা আছে সব সেম। জাস্ট পাওয়ারের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে, জাস্ট পাওয়ারের ক্ষেত্রে
পরিবর্তন হবে। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। জাস্ট পাওয়ারটা চেঞ্জ হবে, বাকি যা আছে সবকিছুই সেম। নাহিদা একটু তো আল্লাহ বিল্লাহ করতে হবে রে, আল্লাহ ছাড়া আছে কি আমাদের? এই দুনিয়াতে আখিরাতে যেখানে আছে একমাত্র আল্লাহ আছে, আর কেউ নাই। ঠিক আছে, বুঝছো? সবাই সূত্রটা লিখছো কিনা খাতায় আমাকে একটু বলো। সূত্রটা কিন্তু এইভাবেই লিখবা যে বছরের শুরুতে নগদ প্রবাহ জমা করলে পিবি ইকুয়াল টু এই সূত্র। হ্যাঁ, খাতায় এইভাবেই লিখতে হবে, না হলে কিন্তু হবে না, না হলে কিন্তু পরে গুলাই ফেলবা। এবং তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা যে খাতায় এই সূত্রগুলো লিখছো এটাই আমাদের বাড়ির কাজ, এটাই আমাকে তোমরা পোস্ট করে দেখাবা। এটাই কি করবা, এটাই তোমরা খাতাটার ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা আজকে, এটাই বাড়ির কাজ। যারা খাতা জমা দিবা না, নাহিদা, তুহিন, তারপরে নুসরাত, সাম্মি, এরপরে পপি, মারিয়া, মরিয়ম, সাকিব, আরো যারা আসছিল আর কি আমাদের ক্লাসে, সুমাইয়া, তো যারা ক্লাসে ছিল আমি মোটামুটি সবাইকে দেখছি, তো সবার খাতা আমি চেক করব। ঠিক আছে, এটা আবার বলেন, শোনো, যদি বছরের শেষে থাকে, বছরের শেষে থাকলে এই যে পাওয়ারটা, সূত্রটা সেম, জাস্ট পাওয়ারটা চেঞ্জ হবে। বছরের শেষে সাকিব দেখো, বছরের শেষে বললে পাওয়ার প্রথমে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এইটা পাওয়ার হবে। আর যদি বছরের শেষে না বলে শুরুতে বলে, তাহলে প্রথম বছরের পাওয়ার হবে 0, দ্বিতীয় বছরের পাওয়ার হবে 1, তৃতীয় বছরের পাওয়ার হবে 2, চতুর্থ বছরের পাওয়ার হবে 3। এটাই চেঞ্জ। বছরের শেষে বললে 1 2 3, আর বছরের শুরুতে বললে 0 1 2 3, জাস্ট এতটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। লিখছো? ক্লিয়ার? এবার একটা তাহলে অঙ্ক করা যাক, এই অঙ্ক করলে অঙ্ক শেষ, এইটা করলে আমাদের শেষ। তাহলে অঙ্কটা আমরা দেখি, জাস্ট আমরা অঙ্কের মানগুলো বসাবো, আমরা সবকিছু জানি, জাস্ট মানটা বসাবো। সবাই অঙ্ক একসাথে করো, সবাই একসাথে করবা। কেরে কল দেস কেডাইরা লাবিব স্টুডেন্ট। তাহলে আমাদের প্রথম বছরে 10,000, দ্বিতীয় বছরে 15,000, তৃতীয় বছরে 20,000, চতুর্থ বছরে 25,000, এরপরে আমাদের 1.10 পাওয়ার 0, এরপরে 1.10 পাওয়ার 1, এরপরে 1.10 পাওয়ার 2, এরপরে 1.10 পাওয়ার 3। কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান 1 হয়ে যায়, কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান 1 হয়ে যায়। ঠিক আছে, তার মানে 1 দ্বারা যদি আমরা 10,000 কে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার বের হবে 10,000। এটা মনে রাখবে, এটা আমরা ছোটবেলায় শিখছিলাম। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান 1 হয়, কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তার মান 1 হয়, তার মানে এটার মান 1। 1 দ্বারা 10,000কে ভাগ করলে, 1 দ্বারা 10,000কে ভাগ করলে অ্যান্সার 10,000ই বের হয়। তার মানে তারপরে 15,000কে যদি আমরা 1.10 দ্বারা ভাগ করি, তাহলে অ্যান্সার বের হবে 13,634, 13,634। এরপরে যদি আমরা 20,000কে এটাকে পাওয়ার করলে হয় কত, 1.10কে যদি পাওয়ার 2 করি, তাহলে বের হবে কি 1.21, 1.21 দ্বারা 20,000কে ভাগ করলে বের হবে 16,528। আর আমাদের 25,000কে যদি ভাগ করি, আমাদের এটাকে পাওয়ার করতে হবে আগে, পাওয়ার করলে 1.10 পাওয়ার 3 করলে 1.333 আসে, 1.333 আসে। তাহলে 1.331 দ্বারা যদি আমরা 25,000কে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার বের হবে 17,882, 17,782। তাহলে এই সবগুলা যোগ করো, যোগ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। অ্যান্সার বের হবে 58,948 টাকা। দেখো অ্যান্সারটা মিলছে কিনা, সবাই খাতায় লিখছো কিনা, অ্যান্সারটা মিলছে কিনা সবাই বলো। সূচক ও লগারিদমের অঙ্কে শিখছিলাম, হ্যাঁ সূচক এবং লগারিদমের অঙ্কে আমরা শিখছিলাম কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান 1 হয়। ভাই আমি নতুন ক্লাস করতেছি, কেমন বাড়ির কাজ জমা দিব? আচ্ছা, সবাই অঙ্কটা মিলছে কিনা বলো। আর বাড়ির কাজ জমা দেওয়ার, এই যে আমরা এসএসসি 27 ফুল কোর্স 6 মান্থ, এই যে এখানে ক্লাস করতেছি না, এইখানেই তোমরা কি করবা, এইখানেই তোমরা বাড়ির কাজটা ছবি তুলে জাস্ট পোস্ট করে দিবা। ছবি তুলে পোস্ট করতে পারো না? ছবি তুলে জাস্ট এখানে ছবিটা যে তোমরা যে আপলোড করো, ছবি ফেসবুকে ছবি আপলোড দাও না, জাস্ট আপলোড করবো, আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। কারণ অনেকে উল্টা পাল্টা জিনিস অ্যাপ্রুভ চাও, এই জন্য আমরা নিজেরা অ্যাপ্রুভ করে দেই। তো এটা বাড়ির কাজ করে বা খাতার ছবিটা তোমরা তো ক্লাসেই অঙ্কগুলো করে ফেলছো, আর বাড়ির কাজ এক্সট্রা করে করার দরকার নাই। জাস্ট ছবিটা তুলবা আর আমাদের গ্রুপে পোস্ট করবা।
এন্ড আমরা ওইটাকে অ্যাপ্রুভ দিয়ে দিব, ঠিক আছে? বুঝছো? নাহিদা আক্তার, নাহিদাকে আজকে ভর্তি হইছো? আজকে নাহিদা নামের কাউরে ভর্তি করাইছি আমি, মনে পড়ে না তো। নাহিদারে আজকে ভর্তি করাইছি বলে তো আমার মনে পড়ে না রে নাহিদা। ঠিক আছে, শোনো, দশমিকের অঙ্কে আমাদের 1 2 এদিক সেদিক হইতে পারে, 1 টাকা 2 টাকা এদিক সেদিক হইতে পারে, এটা নিয়ে কেউ মারামারি করবা না। দশমিকের অঙ্ক করার সময় 1 টাকা 2 টাকা ডাইনে বামে উপরে নিচে যায়, এই কারণে আমরা 1 টাকা 2 টাকা হিসাব করি না। স্যাররাও এই 1 টাকা 2 টাকার হিসাব করেন। আমাদের যে মেন যে টাকাটা, এই প্রথম 3 সংখ্যা মিলছে কিনা এইটা স্যাররা দেখবে। এই 3 সংখ্যা যদি মিলে যায় তাহলে আর অঙ্ক কাটার কোনো সাধ্য নাই, স্যারের বাপের কেন, বাপের বাপেরও সাধ্য নাই, ঠিক আছে? আর আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছে তার তো আরো নাই, সে যে ভয় পাইছে এসএসসির হচ্ছে দেখা কি বলে এটারে, মানে পুনর্নিরীক্ষণের জন্য, মানে আবার দেখার জন্য, খাতা দেখার জন্য, এটা ভয় পেয়ে গেছে। তাহলে সবাই বুঝছো কিনা বলো? ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানো। এবং আমাদের এই ক্লাসের পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে নিয়ে নিবা। সবাই বুঝছো? ভাই কালকে ভর্তি হয়েছে, আইডির নাম ছিল আইয়া সিদ্দিকা, নাম চেঞ্জ করে ফেলছি ভাইয়া। আইয়া সিদ্দিকা থেকে ফাইয়া সিদ্দিকা হয়ে গেল কেমনে রে? হ্যাঁ ফাজিমি, নাম ছিল আইয়া সিদ্দিকা, এখন বলতেছে নাহিদা আক্তার। আইয়া থেকে ফাইয়া হয়ে গেল কেমনে রে? না পোলা পানি এত কল দিলে তবে না রে। বুঝছো ভাইয়ারা, বুঝছো? ও আচ্ছা, আয়শা সিদ্দিকা, নিজের নামটাও ঠিক মতো বলতে পারে না, কি পোলা পানি পড়ায়। নিজের নামটা যদি আইয়ার জায়গায় ফাইয়া বানাই দাও তাহলে হইলো আয়শা। আয়শাতে আয়শা বা নাহিদা হয় কেমন, এটাও তো প্রশ্ন। স্যার ম্যাথটা ভুল হয়েছে মনে হয়। কোন ম্যাথটা ভুল হয়েছে? আমারটা? এটা কি ভুল হয়েছে? কোথায় ভুল হয়েছে? অ্যান্সার কত হবে? আমার তো মনে হয় না ভুল হওয়ার কথা। আমারটা কি ভুল হয়েছে? আচ্ছা ভুল হইলে বলো, সমস্যা নাই, ভুল হইলে আমি কারেকশন করে নিব। কারণ ক্যালকুলেটর এদিক সেদিক 1 2 সংখ্যা এদিক সেদিক হইতে পারে, ভুল হইলে বলতে হবে। পাপিয়া তো বলতেছে ঠিক আছে। হানিয়ারা না হুনাইরা, হুনাইরা যদি ম্যাথ ভুল থাকে তাহলে আমাকে বলতে হবে কোন জায়গায় ভুল হয়েছে, আমি কারেকশন করব, কোনো সমস্যা নাই। আচ্ছা তোমার ডাক নাম নাহিদা, মনে রাখলাম। আচ্ছা হুনাইরা কোন জায়গায় ভুল হয়েছে আমাকে একটু বলবা। আমার তো মনে হয় না ভুল হওয়ার কথা, তারপরে যদি ভুল হয় আমি কারেকশন করব। কোথায় ভুল হয়েছে কি রে? ক্যালকুলেটর তো ইন্তেকাল করলো মনে হয়। আচ্ছা আমি করি তাহলে দে, ঠিক আছে। 15,000 কে ভাগ করব আমি 1.10 দ্বারা, তাহলে আসে হচ্ছে 13,636, ঠিক আছে এটা। এরপর আমরা 20,000 কে ভাগ করব 1.10 পাওয়ার হচ্ছে 2, তাহলে 21 আসে। তাহলে আমরা 20,000 কে ভাগ করবো হচ্ছে 1.21 দ্বারা, তাহলে আসে 16,000, এটাও ঠিক আছে। তারপরে 25,000 কে ভাগ করতে হবে, তাহলে 1.10 পাওয়ার 3, তাহলে আসে 1.331, তাহলে 25,000 কে ভাগ করো 1.331, ভাগ করলে আসে হচ্ছে 18,000। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইখানে আসে হচ্ছে 18,782, 18,782, আচ্ছা 18,782 বেরোইছে। তাহলে 10,000 যোগ 13,636 যোগ 16,528 যোগ 18,782, অ্যান্সার আসছে হচ্ছে 58,976। 2 টাকা এদিক সেদিক হয়েছে, অঙ্ক তো ঠিকই আছে রে। হ্যাঁ এই যে এটা একটু ভুল ছিল, এইটা ভুল ছিল, অ্যান্সার তো ঠিক আছে তাই না? ঠিক আছে না? কি জানো, হুনাইরা এবার ঠিক আছে। 18,782 এবার ঠিক আছে। এটা একটু ভুল ছিল, কারেকশন করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। হুনাইরা খুশি? হ্যাঁ অ্যান্সার আমি ঠিকই লিখছিলাম, বাট একটা জায়গায় ভুল ছিল। ধন্যবাদ হুনাইরাকে, ধন্যবাদ যে আমার উত্তর ভুলটা ধরাই দিছো। তো যদি ভুল কোনো জায়গায় থাকে অবশ্যই ধরাই দিতে হবে। আমি 8-এর জায়গায় 7 লিখে ফেলছিলাম, সরি। হ্যাঁ আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করতেছি। তো ভুলটা ধরাই দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সারটা ঠিক আছে কিনা এবার বলো। নুসরাত স্যার, হ্যাঁ নুসরাত, ঠিক আছে রে, তোর নাম মনে রাখলাম, নুসরাত। নুস তারপরে না কি রাত। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো।
সো আমরা আজকে 5টা সূত্র শিখলাম। কি কি শিখছি আমরা দেখো, আমরা আজকে কি কি শিখছি আমরা একবার রিভাইজ দেই। আমরা হচ্ছে কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার শিখছি আজকের ক্লাসে। এরপরে আমরা শিখছি হচ্ছে অসম নগদ প্রবাহ ফিউচার ভ্যালু 2টা সূত্র আর প্রেজেন্ট ভ্যালু সূত্র 2টা সূত্র, টোটাল 5টা সূত্র শিখছি, তাই না? সবাই ক্লিয়ার হয়েছে এই 5টা সূত্র? আশা করি সবাই ক্লিয়ার। সো আমরা আগামী ক্লাসে কি শিখবো সেটাও আমি বলে দিই। আগামী ক্লাসে আমরা কিস্তি শিখবো। আগামী ক্লাসে আমরা শিখবো কিস্তি বা ইকুইটি থাকলে কি হয়। এই অঙ্ক সব থেকে বেশি আসে, এই অঙ্ক পরীক্ষায় সব থেকে বেশি আসে। এই কারণে আগামী ক্লাসে সবাই মনোযোগ সহকারে ক্লাসে আসবা এন্ড ক্লাসটা করবা, কারণ এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস। কিস্তির যেটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস এবং এই অঙ্কটা সবার বুঝতে হবে। তো আগামী ক্লাসে কিস্তি নিয়ে 4টা সূত্র শিখবো। এই 4টা সূত্র আগামী ক্লাসে শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, সো আগামী ক্লাসে সবাই জয়েন থাকবে। আর বাড়ির কাজটা কি করবো, আজকে যা পড়াইলাম এটা তোমরা খাতায় আমার সাথে সাথে যেহেতু অঙ্ক করছো, তো খাতায় সবাই ছবি তুলবা, ছবি তুলে আমাকে খাতার ছবিটা ফেসবুকে পোস্ট করবা, আমাদের গ্রুপে পোস্ট করে দেখাবো। আমি বাড়ির কাজটা দেখবো যে তোমরা খাতায় লিখছো কিনা নাকি ফাঁকিবাজি করছো, এটা জাস্ট আমি দেখবো। সবাই ক্লিয়ার হয়েছো কিনা বলো? সবার ক্লিয়ার? আর কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার ইচ্ছা জিজ্ঞাসা যদি থাকে বলতে পারো, নাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। হ্যাঁ, ফাইন্যান্স দ্বিতীয় পত্র ক্লাসও আমরা নিব। ফার্স্ট পেপার আগে ম্যাথ সাবজেক্ট গুলোকে শেষ করি, ম্যাথ গুলোকে ক্লিয়ার করে তারপর সেকেন্ড পেপার গুলো আমরা আস্তে আস্তে শেষ করব, কোনো প্যারা নাই, নো টেনশন, দুফুর্তি। হ্যাঁ, যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো সেই গল্প। বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে বলো বুঝছো কিনা। আর যদি কোনো সমস্যা থাকে আমি এখনই সলভ করে দিব। আর না আর যদি সমস্যা না থাকে ক্লাসে যে খাতায় যে তোমরা লিখছো এটাই ছবি তুলবা, ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? 14-15 জনের মতো ছিল ক্লাসে, তো আমি ইনশাআল্লাহ 15টা খাতা গুনে গুনে দেখবো যে তোমরা খাতায় লিখছো কিনা, দেন আমি কি করে দিব, পোস্ট করে দিব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে সাকিব? তো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।